বিসমিল্লাহির রহমানুর রহিম। রাজশাহী কলেজ আয়োজিত উচ্চ মাধ্যমিক শ্রেণীর ব্যবসায়ী শিক্ষা গ্রুপের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের এই সেশনে আমি তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের নৌ বিমার অর্থাৎ ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা এই বিষয়ের দ্বিতীয় পত্রের নৌ বিমার কিছু অংশ আলোচনা করব। গত ক্লাসে আমি নৌ বিমার কতিপয় বিষয় তোমাদের সাথে আলাপ করেছি। আজকে শেষের অংশটুকু আলাপ করে এই অধ্যায়টি আমরা শেষ করব। এই আশাবাদ রেখে, এই আশা নিয়ে আজকের সেশনে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, যারা আমার সাথে রয়েছো তারা দেখতে পাচ্ছ আজকের পাঠ পরিচিতি। আমরা নৌ বিমার যে অংশগুলো আলোচনা করব তার ভিতরে আমরা রেখেছি নৌ বিপদ, বিভিন্ন প্রকারের নৌ বিপদ, সামুদ্রিক ক্ষতি, বিভিন্ন প্রকার সামগ্রিক ক্ষতি এবং পণ্য নিক্ষেপকরণ। এই 5টি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করি আলোচনা তোমাদের জন্য ফলপ্রসূ হবে, তোমাদের পরীক্ষার জন্য উপকারী হবে বা উপকারে লাগবে। আজকের এই আলোচনা থেকে বা আলোচনা শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে, শিখতে পারবে, তার মধ্যে আমরা তোমাদের জন্য উপস্থাপন করেছি যে বিভিন্ন প্রকারের যে নৌ বিপদ রয়েছে সেগুলো তোমরা আসলে চিহ্নিত করতে পারবে এবং চিহ্নিত করে সেগুলো বিশ্লেষণ করতে পারবে। এর পরবর্তীতে তোমরা বিভিন্ন প্রকার যে সামগ্রিক ক্ষতি রয়েছে বা ক্ষতিগুলো কি কি কারণে উদ্ভব হয় সেগুলো ব্যাখ্যা করতে পারবে। সর্বশেষে আমরা সামুদ্রিক ক্ষতি ও আংশিক ক্ষতির যে কনসেপ্ট রয়েছে, ধারণা রয়েছে, সেটি তোমরা ব্যাখ্যা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা মূল আলোচনায় চলে আসি। আজকের আলোচনার প্রথমে আমরা রেখেছি যে নৌ বিপদ কি, মেরিন পেরিলস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানবে বা জেনেছো যে বিজ্ঞানের অগ্রযাত্রায় নৌপথে বিপদের ঝুঁকি মানুষ কিছুটা কমিয়ে আনতে পারলেও কার্যত অনেক বিপদের সাথে যুক্ত রয়েছে। সে বিপদগুলো কি আমরা জানি। বিভিন্ন ধরনের ঝড় ঝঞ্ঝা, অগ্নিকাণ্ড রয়েছে, শত্রুর আক্রমণ হতে পারে, জলদস্যুদের আক্রমণ হতে পারে, চুরি ডাকাতি হতে পারে, যুদ্ধের কারণে বিপদ হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথমেই জানতে হবে আসলে যে তাহলে নৌ বিপদ বিষয়টি কি। আমরা জানি যে পণ্য সামগ্রী জাহাজে চলাচলের সময় যদি কোনো বিপদের সম্মুখীন হয়, সেই জাহাজ বা জাহাজস্থ পণ্য যদি কোনো বিপদের সম্মুখীন হয়, তাহলে তাকে আমরা নৌ বিপদ বলছি। আর এ সকল বিপদের কারণেই নৌ বা সমুদ্র পথে ঝুঁকি ও ক্ষতির উদ্ভব হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে ঝুঁকি আমাদের সমুদ্র পথে বা নৌপথে, এমনকি স্থল পথে, সব জায়গায় আমাদের সাথে ইনভলভ রয়েছে। ঝুঁকির বাইরে আমরা কেউ নই। কাজেই আমরা বলতে পারি যে রিস্ক ইজ এভরিহোয়ার। ইউ ক্যানট ইলিমিনেট দ্য রিস্ক, ইউ ক্যান ডিফিউজ বা রিডিউস দ্য রিস্ক। তো এই রিস্ক কিভাবে কমাতে পারি বা ক্ষতি কিভাবে কমাতে পারি, সে বিষয়গুলো আমরা গত ক্লাসে আলাপ করেছি। আজকে আমরা দেখব আসলে যে নৌ বিপদ থেকে কত ধরনের ক্ষতির উদ্ভব হয়, কত ধরনের ঝুঁকির সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, নৌ বিপদ সম্পর্কে আমাদের বিমা ব্যবসায়ের সাথে ইনভলভ, বিমা বিষয়ের সাথে ইনভলভ, বিমা সাবজেক্টের সাথে ইনভলভ, যার নাম না বললেই নয়, এমএন মিশ্র। তিনি বলছেন যে সমুদ্রে চলাচলের কারণে বা চলাচলের ফলশ্রুতিতে যেসব বিপদসমূহ উদ্ভূত হয়, যেসব বিপদসমূহ অ্যারাইজ করে, যেমন অগ্নিকাণ্ড হতে পারে, যুদ্ধ হতে পারে, জলদস্যুদের আক্রমণ হতে পারে, চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, বিভিন্ন ধরনের পণ্য আটক রাখা, সমুদ্রে পণ্য নিক্ষেপ হতে পারে, বিভিন্ন প্রকারের সামুদ্রিক বাধা বা প্রতিবন্ধকতা হতে পারে, অথবা
আমরা বলতে পারি যে এ জাতীয় অন্যান্য যে কোনো বিপদ বা নৌ বিমাপত্রে বর্ণিত যে সকল বিপদসমূহ রয়েছে সবগুলোকেই আমরা একত্রে আসলে নৌ বিপদ হিসাবে গণ্য করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে তাত্ত্বিক একটি সংজ্ঞা এবং এম.এন. মিশ্র কর্তৃক যে একটি সংজ্ঞা দেখলাম, সেখান থেকে আমরা আসলে বলতে পারি যে নৌ বিপদের কিছু কিছু বৈশিষ্ট্য আমাদের কাছে লক্ষণীয়। সে বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি, যে নৌ বিপদ হলো অনিশ্চিত ও পূর্বে অনিরূপণযোগ্য কোনো বিপদ। এটিকে আমাদের বিপদ ঘটার আগে নির্ণয় করা যাবে না, নিরূপণ করা যাবে না। এবং বিপদ এটিকে বলা হচ্ছে সবসময় অনিশ্চিত, আনসার্টেন, কারণ বিপদ কখন কোন দিক থেকে আসবে এটি আমরা প্রিডিক্ট করতে পারবো না। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি আমরা বলতে পারি যে নৌপথে সংঘটিত যত প্রকারের বিপদ রয়েছে, সে ফর এক্সাম্পল এটি প্রাকৃতিক বিপদ হতে পারে, অপ্রাকৃতিক বিপদ হতে পারে, বিভিন্ন ধরনের বিপদই নৌ বিপদের অন্তর্ভুক্ত বা এর ভিতরে যাবে। 3 নম্বর যে বৈশিষ্ট্যটি আমাদের কাছে দৃশ্যমান সেটি হলো যে আসলে নৌ বিপদ বা নৌপথে বা সমুদ্র পথে যে আমরা জাহাজ নিয়ে মালামাল বহন করি, সেই জাহাজে বাহিত মালামাল এবং মাসুলের ক্ষতি অন্তর্ভুক্ত হতে পারে। কাজেই আমরা আলোচনার শেষে বা সব শেষে কথা বলতে পারি, নৌ বা সমুদ্র পথে যে সকল বিপদের কারণে জাহাজ বা জাহাজে অবস্থিত পণ্য ও মাসুলের ক্ষতি হয় তাকেই আমরা বলছি নৌ বিপদ, দ্যাট ইজ কল্ড মেরিন পেরিলস। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রথম যে বিষয়টি আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি, নৌ বিপদ কি, তোমরা বুঝতে পেরেছো, অনুধাবন করতে পেরেছো। এ পর্যায়ে আমরা দেখব যে বিভিন্ন প্রকারের নৌ বিপদ রয়েছে। তা আমরা জানি যে প্রাচীনকাল থেকেই নৌপথে বা সমুদ্র পথে যে সকল জাহাজ চলাচল করে, জাহাজে যে সকল মালামাল থাকে বা জাহাজ ও জাহাজ সম্পর্কিত এত সংশ্লিষ্ট যে সকল মানবীয় ও বস্তুগত সম্পদ থাকে, সেগুলো নিশ্চিতভাবে বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হয়, বিভিন্ন ধরনের বিপদে পতিত হয়। সেই বিপদগুলোকে আমরা তোমাদের জন্য এখানে দুইভাবে উপস্থাপন করেছি বা দুইভাবে ভাগ করেছি। প্রথমে রয়েছে প্রাকৃতিক বিপদ, যাকে আমরা বলছি ন্যাচারাল পেরিলস। আরেকটি হচ্ছে অপ্রাকৃতিক বিপদ, আনন্যাচারাল পেরিলস অর মোরাল পেরিলস। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রাকৃতিক বিপদ কি এবং অপ্রাকৃতিক বিপদ কি, এ দুটো বিষয় আমাদের জানতে হবে, বুঝতে হবে। আমরা জানি বা তোমাদের জন্য আমরা বলতে পারি যে সকল বিপদ প্রাকৃতিক কারণে সংঘটিত হয়, যে সকল বিপদ মানুষের নিয়ন্ত্রণে নেই, মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না, কন্ট্রোল করতে পারে না, সেগুলোকে আমরা বলছি প্রাকৃতিক বিপদ। এ সকল বিপদ আকস্মিক এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায়। কাজেই মানুষ জানে না যে কখন ঝড় হবে, মানুষ জানে না যে কখন তুফান হবে, মানুষ জানে না যে কখন সাইক্লোন হবে, অথবা সমুদ্রের পানির ভিতরে যে ডুবন্ত পাহাড় রয়েছে, সামুদ্রিক ঢেউয়ের কারণে যে বিপদ হতে পারে, সমুদ্রের ভিতরে যে ভাসমান বরফখণ্ড রয়েছে, এ কারণেও বিপদ হতে পারে। এগুলো আমাদের জানার বাইরে এখনো অনেক কিছু বিষয়। এ সকল বিষয়গুলোকে আমরা বলছি প্রাকৃতিক বিপদ, কারণ সামুদ্রিক ঝড় বা তুফান যে কোনো সময় ঘটতে পারে। যদিও আমরা এখন ওয়েদার ফোরকাস্টিং এর মাধ্যমে জানতে পারি, তবুও বিপদ অলওয়েজ আনসার্টেন। সাইক্লোনের বিষয়টি যদি আমরা বলি, তোমরা জানো যে 1991 সালের 29 এপ্রিল বাংলাদেশে যে ঘূর্ণিঝড়টি হয়ে গিয়েছিল, তোমাদের জেনে রাখা ভালো। সেই ঘূর্ণিঝড়ে আমাদের বাংলাদেশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্যে নৌ বিমার প্রায় অর্ধশত জাহাজ যেগুলো বিমা করা রয়েছিল, সেগুলো বিপদের সম্মুখীন হয়। সেই ঘূর্ণিঝড়ে বিপদের ভিতরে তারা পতিত হয়। তোমরা আরো একটি বিষয় এখানে আমরা আলোচনা করি, আলোচনার দাবি রাখে, সেটি হলো ভাসমান বরফখণ্ড, ফ্লোটিং যে আইসবার্গ রয়েছে, এটিকে শনাক্ত করা আমাদের জন্য কঠিন, কারণ এটি রং অনেকটা পানির মতো দেখতে। কাজেই এটি বোঝা যাবে না যে পানির মধ্যে কোথাও আছে। তোমরা জানো অথবা জেনে রাখা ভালো যে আমাদের যে অপরাজেয় টাইটানিক যে জাহাজ রয়েছিল,
আমেরিকার, বা যে টাইটানিক আমরা সিনেমা দেখেছি, সে টাইটানিক জাহাজ ভাসমান বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে একেবারে ধ্বংসে পতিত হয়, যেটিকে আর কখনো উদ্ধার করাই যায়নি। কাজেই প্রাকৃতিক বিপদগুলো কিরকম ধরনের ক্ষতি করতে পারে বা কেমন, এটি তোমরা অনুমান করতে পারছো, বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে আনন্যাচারাল পেরিলস অর্থাৎ মোরাল পেরিলস, অপ্রাকৃতিক বিপদ কোনগুলো সে সম্পর্কে কথা বলবো। আমরা বলতে পারি যে প্রাকৃতিক কারণ ছাড়া অর্থাৎ প্রাকৃতিক কারণ ব্যতীত মনুষ্য সৃষ্টি, মানুষ কর্তৃক তৈরি অথবা অন্যবিধ কারণে যে সকল বিপদসমূহ সংঘটিত হয় তাকেই আমরা বলছি অপ্রাকৃতিক বিপদ বা মোরাল পেরিলস। অপ্রাকৃতিক বিপদগুলোর মধ্যে যেগুলো রয়েছে, এগুলোর ভিতরে প্রথমে রয়েছে জলদস্যু। এটি একটু আলোচনার দাবি রাখে। নৌপথে যত ধরনের বিপদ সংঘটিত হয় এর মধ্যে অন্যতম প্রধান বিপদই হচ্ছে জলদস্যুদের দ্বারা নৌ বা জাহাজকে আক্রমণ করা। তোমরা জেনে রাখবে যে পর্তুগিজদের নাম ইতিহাসে খারাপভাবে অবস্থান করে নিয়েছে, অর্থাৎ পর্তুগিজরা জলদস্যুতার কারণে ইতিহাসে একটি খারাপ স্থান দখল করে নিয়েছে। এরপরে রয়েছে চোর ডাকাত বা বহিঃশত্রু, যুদ্ধজাহাজ বা রণপথ। এই বিষয়গুলো তোমরা প্রাকৃতিক কারণে অপ্রাকৃতিক কারণে বা মানুষ কর্তৃক এগুলো ঘটে থাকে। যেমন রাজনৈতিক গোলযোগ, এর ভিতরে আমরা আছে কি জানি যে বিভিন্ন ধরনের হরতাল রয়েছে, ধর্মঘট রয়েছে। এ পর্যায়ে আমরা জানি যে অগ্নিসংযোগ ও বিস্ফোরণ রয়েছে। অনেক সময় জাহাজের ভিতরে আগুন লেগে যেতে পারে বা অন্য কোনো কারণে বিস্ফোরণ হতে পারে, তাতে যেসব বিপদ ঘটে বা জাহাজে সংরক্ষিত মালামালের যে ক্ষতি হয় সেগুলোকে আমরা সবই বলছি যে নৌ বিপদ। সর্বশেষ যে বিষয়টি রয়েছে সেটি হলো জাহাজের কাপ্তান ও কর্মচারীদের প্রতারণা। আমরা জানি যে জাহাজের ক্যাপ্টেন বা কর্মচারী যারা রয়েছে তারাও অনেক সময় প্রতারণা করতে পারে। তারা অনেক সময় মিসগাইড করে বা তাদের স্বার্থসিদ্ধির জন্য অনেক সময় জাহাজে অবস্থিত মালামালের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। কাজেই একথা নির্দ্বিধায় আমরা বলতে পারি যে প্রাকৃতিক কারণ ব্যতীত অন্যান্য যে কোনো কারণে বা মানুষ যেসব বিপদের সৃষ্টি করে থাকে সেগুলোকেই আমরা বলছি অপ্রাকৃতিক বিপদ। তো আশা করি তোমরা বিভিন্ন প্রকার নৌ বিপদ সম্পর্কে বুঝতে পেরেছো বা অনুধাবন করতে পেরেছো। এরপর যে আমরা সামুদ্রিক ক্ষতি এই বিষয়টি তোমাদের সামনে একটু উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীরা, মেরিন লসেস তোমরা দেখতে পাচ্ছ বা আমার সাথে যারা রয়েছ যে সমুদ্রপথে বা নৌপথে যে বিভিন্ন মালামাল বা কাঁচামাল বহন করা হয়, এই বহন করার সময় আমরা বলেছি যে জাহাজ বা মালামাল প্রাকৃতিক ও অপ্রাকৃতিক ঝুঁকির সম্মুখীন হয়। সেই ঝুঁকি থেকে নানা ধরনের বিপদ বা ক্ষতির উদ্ভব হয় বা জাহাজে অবস্থিত পণ্য বা মাসুল বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। তো এই ধরনের ক্ষতির সম্মুখীন যদি হয়ে থাকে তাহলে সেটিকে আমরা বলছি কি যে সামুদ্রিক ক্ষতি বা সামুদ্রিক বিপদ বা নৌ ক্ষতি। বিষয়টিকে আমরা একটি ফ্লোচার্টের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করেছি। দেখো, আমরা দেখাতে পারি যে সামুদ্রিক বিপদ, সেখান থেকে আমরা চলে যাব বিপদ আক্রান্ত হয়ে যাব, ফাইনালি আমাদের ক্ষতি হয়ে যাবে। এই হলো একটি মেরিন লসের বিষয় তোমাদের সামনে আমরা উপস্থাপন করলাম। মেরিন লস সম্পর্কে আমাদের সামুদ্রিক যে ক্ষতি আইন রয়েছে সে ক্ষতি আইনে কি বলা হচ্ছে সেটি আমাদের দেখার দরকার রয়েছে। 55 ধারায় আমরা বলছি যে সামুদ্রিক বিপদ বা ঝড়খণ্ডের সম্ভাব্য কারণে বিমাকৃত পণ্য যদি ক্ষতিগ্রস্ত হয় শুধুমাত্র তখনই বিমাকারী অর্থাৎ সেই বিমাকারী কোম্পানি ক্ষতির জন্য দায়ী থাকবে বা ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। যদি অন্য কোনো কারণে ঘটে, সামুদ্রিক বিপদ বা ঝড়ের কারণে যদি না ঘটে, তাহলে বিমাকৃত পণ্য ক্ষতিগ্রস্ত হলেও সেই বিমাকারী প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়। এম.এন. মিশ্র বিষয়টিকে এভাবে বলছেন যে নৌবিমা ব্যবসায়ের সাথে নৌপথে বিদ্যমান যে কোনো ধরনের বিপদের কারণে যদি ক্ষতি হয় তাহলে সেটিকেই আমরা বলছি সামুদ্রিক ক্ষতি। কাজেই বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার বা স্পষ্ট হয়ে যাচ্ছে, কোনো এখানে অস্পষ্টতা থাকার কথা নয়।
কাজে আমরা পরিশেষে বলতে পারি যে সমুদ্রে যাতায়াতকালে বা নৌপথে যাতায়াতকালে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিপদ দ্বারা জাহাজ বা জাহাজে অবস্থিত জানমালের যে ক্ষতি হয়, যে ক্ষতি সংঘটিত হয়, তাকেই আমরা বলছি সামুদ্রিক ক্ষতি। প্রিয় শিক্ষার্থীরা, সামুদ্রিক ক্ষতিকে আমি একটি ফ্লোচার্টের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সামুদ্রিক ক্ষতিকে আমরা প্রধানত তিনভাবে উপস্থাপন করেছি। একটি হলো সামগ্রিক ক্ষতি, সামগ্রিক ক্ষতিকে আবার দুই ভাগে দেখানো হয়েছে, প্রকৃত সামগ্রিক ক্ষতি, উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি। আংশিক ক্ষতির বিষয়টি উপস্থাপন করা হয়েছে, সাধারণ আংশিক ক্ষতি, বিশেষ আংশিক ক্ষতি। আর ব্যয় সংক্রান্ত ক্ষতি রয়েছে, এটিকে চারভাবে দেখানো হয়েছে, ক্ষতি হ্রাস সংক্রান্ত খরচ, উদ্ধার খরচ, বিশেষ খরচ এবং অতিরিক্ত খরচ। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব এবং গাণিতিকভাবে এগুলোকে প্রুভ করা যায় কিনা সে বিষয়গুলো আমরা দেখব, তোমাদের সামনে আমরা উপস্থাপন করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথমেই জানতে হবে যে সামগ্রিক ক্ষতি, টোটাল লস জিনিসটি কি। আমরা জানি যে নৌপথে বা সমুদ্রপথে যে জাহাজ পরিচালিত হয়, যে মাধ্যমে মালামাল পরিবহন করা হয়, সেই মাধ্যম তথা জাহাজের প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে সেই জাহাজটি যদি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তাকেই বলছি আমরা টোটাল লস বা সামগ্রিক ক্ষতি। সামগ্রিক ক্ষতিকে আমরা বলছি যে এটি দুই প্রকার, অ্যাকচুয়াল টোটাল লস অর্থাৎ প্রকৃত সামগ্রিক ক্ষতি। বিমাকৃত যে সম্পদ রয়েছে বা বিমাকৃত সম্পদ সমুদ্রে যাতায়াত করলে বা যাতায়াতের সময় সম্পূর্ণরূপে যদি সেই পণ্যের বা জাহাজের ক্ষতি হয়, তাহলে সেটাকেই বলছি আমরা অ্যাকচুয়াল টোটাল লস বা প্রকৃত সামগ্রিক ক্ষতি। সামগ্রিক ক্ষতি সম্পর্কে 1906 সালের যে বিমা আইন, সে বিমা আইনের 51 ধারায় বলা হয়েছে যে এক্ষেত্রে অর্থাৎ সামগ্রিক ক্ষতির ক্ষেত্রে বিমাকৃত সম্পদ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, যা পরে উদ্ধার করা যায় না। এখানে স্থলাভিষিক্ততার নীতি যেটি রয়েছে বিমার, সেটি কাজ করবে। উদ্ধার করা সম্ভব হয় না। সম্পদ অর্থাৎ জাহাজে অবস্থিত পণ্য এমনভাবে ধ্বংস হয় যাকে আর শনাক্ত করা যায় না বা শনাক্ত করা সম্ভব হয় না। বিমাগ্রহীতা বিমাকৃত সম্পত্তির উপর তার মালিকানা হারিয়ে ফেলে, যে বিষয়টি আমরা এখনই বললাম যে বিমার যে প্রিন্সিপলসগুলো রয়েছে, যে নীতিগুলো রয়েছে, তার মধ্যে একটি নীতি হচ্ছে সাবরোগেশন, অর্থাৎ বিমাগ্রহীতা যিনি বিমা করেছিলেন তার সম্পদের বিমাকারীর কাছে, তখন বিমাগ্রহীতা সেই সম্পদের উপর তার মালিকানা হারিয়ে ফেলে। সেই জায়গায় অর্থাৎ বিমাগ্রহীতার স্থানে বিমাকারী অবস্থান হয়ে যায় বা বিমাকারী সেই সম্পদের উপর মালিকানা পেয়ে যান বা মালিকানা ইস্টাবলিশড হয়। এই বিষয়গুলো বলা হয়েছে 1906 সালের বিমা আইনের 51 ধারায় সামগ্রিক ক্ষতি সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি কি অর্থাৎ কনস্ট্রাকটিভ টোটাল লস বিষয়টি কি, এটি আমরা জানি যে নৌবিমা আইনের 60 ধারায় বলা হচ্ছে যে বিমাকৃত সম্পত্তি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয় যে ক্ষতিগ্রস্ত সম্পত্তি উদ্ধার করা যাবে। পুরোটা ক্ষতিগ্রস্ত হবে না, তার আংশিক উদ্ধার করা যেতে পারে বা কিছু অংশ উদ্ধার করা যেতে পারে। তবে উদ্ধারকৃত সম্পত্তির মূল্যের চেয়ে উদ্ধার খরচ যদি বেশি হয় বা যখন উদ্ধার খরচ বেশি হয়, সেটিকেই আমরা বলছি কি উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি বিষয় আমরা তোমাদের সামনে উপস্থাপন করেছি, সেটি হলো যে উদ্ধারকৃত সম্পত্তির মূল্য 1 লাখ টাকা, আবার উদ্ধার খরচ হচ্ছে 1,10,000 টাকা, অর্থাৎ প্রাপ্তির চেয়ে খরচ বেশি। এরকম যদি ঘটনা ঘটে, তাহলে সেটিকে আমরা বলছি কি উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি বা কনস্ট্রাকটিভ টোটাল লস। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা পার্সিয়াল লস বা আংশিক ক্ষতি কি রয়েছে বিমার, সে বিষয়টি একটু দেখব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আংশিক ক্ষতি ছাড়া যে কোনো ক্ষতি আংশিক ক্ষতির অন্তর্ভুক্ত। এখানে একটু সুযোগ আছে এডিট করার, সেটি হলো সামগ্রিক ক্ষতি ছাড়া, অর্থাৎ বিমাকৃত সম্পত্তির সামগ্রিক ক্ষতি না হয়ে যদি আংশিকভাবে ক্ষতি হয়, তাকেই আংশিক ক্ষতি বলে। আমি একটি শব্দের ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত।
আংশিক ক্ষতিকে আমরা দুইভাবে এখানে উপস্থাপন করেছি। একটি হলো সাধারণ আংশিক ক্ষতি, জেনারেল অ্যাভারেজ লস, অর্থাৎ সম্পদের সকল পক্ষের স্বার্থ রক্ষা করার জন্য, ইন্টারেস্ট রক্ষা করার জন্য বিপদের সময় স্বেচ্ছায় যে ত্যাগ স্বীকার করা হয় তাকে সাধারণ আংশিক ক্ষতি বলে। এখানে সম্পদের উপর সকল পক্ষের যে স্বার্থ রয়েছে, সকল পক্ষের যে ইনভলভমেন্ট রয়েছে, তাদের সত্যটা, তাদের স্বার্থটা যদি স্বেচ্ছায় ত্যাগ করা হয়, ত্যাগ স্বীকার করা হয়, তাহলে সেটিকে বলছি আমরা সাধারণ আংশিক ক্ষতি। এখানে আমরা একটি প্র্যাকটিক্যাল প্রবলেম দেখলে বিষয়টি বুঝতে পারবো। তোমাদের সামনে আমরা উপস্থাপন করেছি যে জাহাজে অবস্থিত পণ্য এবং এর মাসুল বীমা করা হয়েছিল। পার্টিকুলার কোনো কোম্পানি বীমা করতে পারে বা ব্যক্তি বীমা করতে পারে তার এসব সম্পদের। ঝড়ে পড়ে সেই জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতি ও খরচের পরিমাণ বা ধরন ছিল এরকম যে জাহাজের আংশিক ক্ষতি হয়েছে 10,000 টাকা, অন্য জাহাজ দিয়ে সেই জাহাজকে টেনে তোলার খরচ হয়েছে 8,000 টাকা, পণ্যের ক্ষতি হয়েছে 10,000 টাকা এবং মাসুল বাবদ ক্ষতি হয়েছে 2,000 টাকা। এরপরে যে বিষয়গুলো প্রবলেমের সাথে ইনভলভ রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বীমা করার সময় জাহাজের মূল্য ছিল 1 লাখ টাকা, পণ্যের মূল্য ছিল 50,000 টাকা, মাসুল বাবদ খরচ ছিল 10,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, উপরোক্ত তথ্যের ভিত্তিতে আংশিক ক্ষতি সকল পক্ষের মধ্যে কিভাবে বন্টন করা যায় তা একটি সাধারণ আংশিক ক্ষতি বিবরণী প্রস্তুত করে আমরা তোমাদের সামনে দেখানোর চেষ্টা করেছি। বা এটি পরীক্ষায় আসতে পারে এ ধরনের প্রবলেম গ বা ঘ অংশে, সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে আমাদের মতামত দিব বা আমরা অ্যানালাইসিস করতে পারি। তো চলো আমরা দেখি কিভাবে একটি সাধারণ আংশিক ক্ষতি বিবরণী প্রস্তুত করা যায়। প্রথমে আমরা মোট সাধারণ আংশিক ক্ষতি কতটুকু সেটি নির্ণয় করার চেষ্টা করেছি। তোমরা প্রবলেম থেকে ইজিলি তথ্যগুলো পেয়ে যাবে। আমরা দেখানোর চেষ্টা করেছি যে জাহাজের আংশিক ক্ষতি ছিল 10,000 টাকা, অন্য জাহাজ দিয়ে টেনে আনা খরচ ছিল 8,000 টাকা। এভাবে সকল প্রকার যে ক্ষতি বা খরচগুলো রয়েছে সেটিকে যদি আমরা সামাপ করি, যোগ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোট সাধারণ আংশিক ক্ষতি হয়েছে 30,000 টাকা। এই 30,000 টাকা এই ইন্স্যুরেন্সের সাথে যারা যারা ইনভলভ ছিল, অর্থাৎ যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল, জাহাজ, পণ্য এবং মাসুল, সেই বিভিন্ন পক্ষের ভিতরে এই ক্ষতিগুলো কিভাবে বন্টন করা যায় সেটি আমরা পরবর্তী তালিকায় দেখার চেষ্টা করব। আমরা এখানে দেখিয়েছি যে সম্পত্তির আসলে বর্তমান মূল্য কত। প্রকৃত মূল্য ছিল, আমরা দেখতে পাচ্ছি যে জাহাজ, পণ্য, মাসুলের তিনটি জিনিসের প্রকৃত মূল্য ছিল আমাদের, আমরা দেখতে পাচ্ছি যে 1,60,000 টাকা। আর এই তিনটি আইটেমের ক্ষতি দেখেছি আমরা যে মোট ক্ষতি হয়েছে আমাদের 22,000 টাকা। কাজেই বর্তমান মূল্য কত? প্রকৃত মূল্য থেকে যদি আমরা ক্ষতির পরিমাণ বিয়োগ করি বা মাইনাস করে দেই, তাহলে বর্তমান মূল্য পেয়ে যাচ্ছি জাহাজের 90,000 টাকা, পণ্যের পাচ্ছি আমরা 40,000 টাকা, আমরা মাসুলের পাচ্ছি 8,000 টাকা। এইভাবে আমাদের বর্তমান মূল্য 1,38,000 টাকা হচ্ছে, যেটি কিনা পূর্বে ছিল 1,60,000 টাকা। এ পর্যায়ে আমরা দেখব যে বিভিন্ন পক্ষ তাহলে ক্ষতির আনুপাতিক হারে কতটুকু ক্ষতি তারা বিয়ার করবে বা পাবে, দাবি করতে পারবে। এটি আমরা দেখছি যে জাহাজের বর্তমান মূল্য 90,000, আনুপাতিক হার যদি আমরা বের করি মোট ক্ষতির, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 0.6521। এভাবে আমরা পণ্য এবং মাসুলের আনুপাতিক হারটা বের করতে পারি। সর্বশেষ কলামে আমরা যেটি উপস্থাপন করেছি তোমাদের জন্য যে ক্ষতির যে আংশিক পরিমাণ, জাহাজের কত ক্ষতি হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আনুপাতিক হারকে, জাহাজের যে আনুপাতিক হারটা আমরা বের করলাম, আর মোট ক্ষতির পরিমাণ ছিল আমাদের 30,000 টাকা, সেটি দিয়ে গুণ করে আমরা পাচ্ছি 19,563 টাকা। এইভাবে আমরা পণ্য ক্ষতিটি পাচ্ছি এবং মাসুলের ক্ষতিগুলো পেয়ে যাব ইজিলি। তোমরা এটি প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করলে বুঝতে পারবে বলে আমরা আশা রাখি। এখানে কোনো ধরনের অ্যাম্বিগুইটি বা অস্পষ্টতা নেই। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা দেখব যে বিশেষ ক্ষতি জিনিসটি কি। পার্টিকুলার অ্যাভারেজ লস বলা হচ্ছে যে সামুদ্রিক বিপদের কারণে আকস্মিকভাবে বিমাকৃত সম্পদের কোনো একটা অংশ বা অংশবিশেষ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেটিকে বলছি আমরা বিশেষ আংশিক ক্ষতি। এখন সেই বিশেষ আংশিক ক্ষতি কেমন হতে পারে? দুর্ঘটনার দ্বারা বা বিপদের দ্বারা জাহাজের আংশিক ক্ষতি হতে পারে,
মালামালের আংশিক ক্ষতি হতে পারে, আবার মাসুলের আংশিক ক্ষতি হতে পারে। এই তিনটি বিষয়ের আংশিক ক্ষতি হতে পারে বলে আমরা মনে করি। একটি উদাহরণ তোমাদের সামনে আমরা উপস্থাপন করেছি। সে ফর এক্সাম্পল, যে সামিহা এন্টারপ্রাইজ 800 বস্তা চাল 1 লাখ টাকায় বিমা করে জাহাজে প্রেরণ করে, কিন্তু গন্তব্যস্থলে গিয়ে দেখা গেল যে 80 বস্তা চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত বস্তাগুলো 45 টাকা দরে বাজারে বিক্রয় হয়, কিন্তু বস্তাগুলো যদি ক্ষতি না হতো, অক্ষত থাকতো, তাহলে সেটি 150 টাকা দরে বিক্রয় করা যেত। এবং বিমাপত্রটি যদি মূল্যায়িত হয়, আমরা আগের ক্লাসে আলোচনা করেছি মূল্যায়িত বিমাপত্র কি, ভ্যালিড পলিসি হয়, তবে আংশিক ক্ষতির বিবরণী প্রস্তুত করতে হবে বা তোমরা করো। এটিকে আমরা যদি এভাবে প্রেজেন্ট করি তাহলে দাঁড়ায় বিশেষ আংশিক ক্ষতির বিবরণী। আমরা দেখতে পাচ্ছি তোমাদের সামনে আমরা উপস্থাপন করেছি যে আংশিক ক্ষতি হয়েছে 8,400 টাকা। বিষয়টি কেমন, যে 800 বস্তা চাল 1 লাখ টাকায় বিমা করা হয়েছিল, অর্থাৎ 1 লাখকে যদি আমরা 800 দিয়ে ভাগ করি তাহলে হারটা পেয়ে যাবো 125 টাকা। এই 800 বস্তার ভিতরে 80 বস্তা চাল ক্ষতি হয়েছে। তো ক্ষতিগ্রস্ত অবস্থায় এই 800 বস্তা চালের বিমাকৃত মূল্য কত, 125 টাকা দিয়ে গুণ দিলে হয় 10,000 টাকা। কিন্তু 80 বস্তা চালের বাজার মূল্য কত, 150 টাকা করে। কাজে 80কে যদি আমরা 150 দিয়ে গুণ দিই তাহলে ক্ষতির পরিমাণ দাঁড়ায় 12,000 টাকা। তো অ্যাকচুয়াল ক্ষতি 12,000 টাকা হলেও সেখান থেকে আমরা সেই ক্ষতিগ্রস্ত বস্তাগুলো আলটিমেটলি আমরা 45 টাকা দরে বিক্রি করেছি, যেটি আমরা বিক্রয় মূল্য বাবদ পেয়েছি, সেটি হলো 3,600 টাকা। অর্থাৎ 12,000 থেকে যদি আমরা 6,000 টাকা বিয়োগ করি তাহলে আংশিক যে ক্ষতি হয়েছে, বিশেষ আংশিক ক্ষতি, সেটি হচ্ছে 8,400 টাকা আমরা ইজিলি পেয়ে যাব। তো আশা করি যে বিশেষ আংশিক ক্ষতির এই উদাহরণটি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, স্পষ্ট হয়েছে বা তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, ক্ষতি সংক্রান্ত আরো যে বিষয়গুলো রয়েছে আমরা খুব সংক্ষেপে এগুলো আলোচনা করব। সামুদ্রিক বিপদের কারণে যে ব্যয় বৃদ্ধি পায় সেগুলোকে আমরা বলছি যে ব্যয় সংক্রান্ত ক্ষতি। এই ব্যয়গুলো কেমন হতে পারে, এখানে আমরা 4 ধরনের ব্যয় দেখিয়েছি। যে ক্ষতি হ্রাস সংক্রান্ত খরচ, এটি সাধারণত বিমাকারী বিমা গ্রহীতাকে উৎসাহ প্রদানের জন্য করে থাকেন বা এই ত্যাগটুকু তিনি স্বীকার করে নেন। উদ্ধার খরচ রয়েছে, রিকাভারেবল কস্ট। বিষয়টি হলো এরকম যে সমুদ্রপথে চলাচলের সময় যদি জাহাজটি ডুবে যায়, তখন তৃতীয় কোনো দেশ বা পক্ষের সাহায্য নিয়ে বা তাদের সহযোগিতায় বা সাহায্যের মাধ্যমে যদি জাহাজটি উদ্ধার করা হয়, সেই জাহাজের যে ক্ষতি হয়, যে ডুবন্ত জাহাজ উদ্ধারের জন্য যে খরচ হয়, যে ব্যয় হয়, সেটিকেই আমরা বলছি উদ্ধার খরচ, রিকাভারেবল কস্ট। এরপরে রয়েছে বিশেষ খরচ, স্পেশাল কস্ট। বিষয়টি এরকম যে সমুদ্রপথে বা নৌপথে জাহাজ বা নৌযান চলার সময় এমন কতগুলো খরচ রয়েছে যেগুলো সংঘটিত হয়, কিন্তু অ্যাকচুয়ালি এই খরচগুলোকে প্রকাশ করা যায় না, অপ্রকাশিত থাকে বা সহজে প্রকাশ করা যায় না। এ ধরনের খরচ যদি হয় তাহলে সেগুলোকে আমরা বলছি বিশেষ খরচ। এরপরে রয়েছে আমাদের অ্যাডিশনাল কস্ট, অতিরিক্ত খরচ। কোনো দাবি প্রমাণ করতে গিয়ে যে সকল খরচ বহন করতে হয় তাকে অতিরিক্ত খরচ বলে। এই খরচের মধ্যে থাকতে পারে ফি, থাকতে পারে মাসুল, থাকতে পারে দলিলপত্র প্রস্তুত সংক্রান্ত খরচ থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সামগ্রিক ক্ষতি এবং আংশিক ক্ষতির যে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, সেইগুলোর ভিতরে কিছু পার্থক্য রয়েছে। আমরা সংজ্ঞাগত পার্থক্যগুলো রেখেছি। সেখানে এই দুটো বিষয়ের মধ্যে ক্ষতির পরিমাণ কিভাবে ক্যালকুলেশন করা যায় সেটিও আমরা দেখেছি। এরপরে আমরা ক্ষতির উৎপত্তি কিভাবে হয় সে বিষয়গুলো আমরা আলোচনা করেছি, যেগুলো তোমাদের সামনে আমরা ছক আকারে বা টেবিলে উপস্থাপন করেছি। ক্ষতির পরিমাণ কিভাবে নির্ণয় করা যায় সেগুলো আমরা বলেছি, তোমাদের সামনে আমরা উপস্থাপন করেছি যে সামগ্রিক ক্ষতিকে আমরা কি করতে পারি, নির্ণয় করা সহজ, কিন্তু আংশিক ক্ষতি নির্ণয় করা কিছুটা হলেও কষ্টসাধ্য বা জটিল। সেখানে কয়টি পক্ষ রয়েছে, তারা কোন কোন অনুপাতে পাবে, তাদের রেশিওটা বা কি হবে, সেগুলো আমরা প্র্যাকটিক্যাল একটি প্রবলেমের সাহায্যে দেখলাম, তোমাদের সামনে উপস্থাপন করলাম। এ পর্যায়ে দেখতে পাচ্ছি যে ক্ষতিপূরণ প্রাপ্তি একটি পয়েন্ট রয়েছে, ইন্ডিকেটর রয়েছে। দুটোর ভিতরে বলা হচ্ছে যে সামগ্রিক ক্ষতির ক্ষেত্রে বীমা দাবির সম্পূর্ণ অংশ পাওয়া যাবে, কিন্তু আংশিক ক্ষতির ক্ষেত্রে ক্ষতিপূরণ বীমা দাবি থেকে কম হবে। সুবিধার যদি বিষয়টি আলোচনা করি তাহলে বলা হচ্ছে যে সামগ্রিক ক্ষতিতে গ্রহীতার
সুবিধা বেশি। অর্থাৎ গ্রহীতা যে বীমা করার সময় সামগ্রিক বিষয়ের যে বীমা করেছিলেন, জাহাজের যে বীমা করেছিলেন, তিনি সামগ্রিক ক্ষতিটি পেয়ে থাকেন, কিন্তু আংশিক ক্ষতিতে বীমাকারী লাভবান হয়, কারণ দাবির চেয়ে তাকে কম পরিশোধ করতে হয়, আনুপাতিক হারে তিনি পরিশোধ করে থাকেন। আবার উদ্ধারকৃত জাহাজ বা যে পণ্য যদি থাকে, তাহলে সে জায়গায় আমরা দেখি কি যে মালিকানা বীমাকারীর চলে আসে। আরো দুটো বিষয় এখানে আছে, যেটি আমি একটু আগেই বলে নিলাম, যে সামগ্রিক ক্ষতির ক্ষেত্রে স্থলাভিষিক্ততার নীতি কার্যকর হয়। কারণ কি, যে বীমা গ্রহীতাকে সম্পূর্ণ বীমা দাবি অনুযায়ী তার ক্ষতি পরিশোধ করা হয়, কাজেই ক্ষতিগ্রস্ত যে জাহাজ রয়েছে, মালামাল রয়েছে, সে জায়গায় মালিকানা বীমা গ্রহীতার পরিবর্তে বীমাকারী চলে আসে। আংশিক ক্ষতির ক্ষেত্রে এই নীতিটি কার্যকর হয় না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি। সর্বশেষ যে বিষয়টি তোমাদের সামনে আমরা উপস্থাপন করেছি সেটি হলো পণ্য নিক্ষেপ, ইংরেজিতে আমরা যেটিকে বলছি জেটিসন। বিষয়টি কি, সমুদ্রে বা নৌপথে যে জাহাজ চলাচল করে, সেই জাহাজ চলাচল করার সময় নানা কারণে যে বিপদের সম্মুখীন হয়, যেগুলো আমরা বলেছি যে প্রাকৃতিক বিপদ বা অপ্রাকৃতিক বিপদ। তো বিপদগ্রস্ত হয় যদি জাহাজ, সে জাহাজকে হালকা করার জন্য অনেক সময় জাহাজের পণ্য সমুদ্রে ফেলে দেওয়া হয়। এই যে ফেলে দেওয়া হয়, এটিকেই আমরা বলছি নিক্ষেপ করা হয়, এটিকেই আমরা বলছি পণ্য নিক্ষেপ। পণ্য নিক্ষেপও এক ধরনের অপ্রাকৃতিক বিপদ। তো এ প্রসঙ্গে পিএইচ কলিন বলছেন যে জেটিসন মিনস টু থ্রো কার্গো ফ্রম এ শিপ ইনটু দ্য সি টু মেক দ্য শিপ লাইটার। অর্থাৎ পণ্য নিক্ষেপণ বা নিক্ষেপ হলো পণ্যবাহী কোনো জাহাজকে হালকা করার জন্য জাহাজ থেকে পণ্য মালামাল সমুদ্রে ছুঁড়ে ফেলে দেয়া। প্রিয় শিক্ষার্থীরা, অক্সফোর্ড ডিকশনারি অফ বিজনেস এই জেটিসন সম্পর্কে সেখানে বলা হয়েছে যে বিপজ্জনক পরিস্থিতিতে, বিপদের সময় পণ্যবাহী জাহাজকে যদি হালকা করার প্রয়োজন হয়, তাহলে জাহাজকে হালকা করার জন্য এর কিছু অংশ যখন সমুদ্রে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, সেটিকে বলা হচ্ছে পণ্য নিক্ষেপ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের সামনে যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো রিক্যাপ করি। নৌবিপদ কি, বিভিন্ন প্রকারের নৌবিপদ, সামুদ্রিক ক্ষতি কি, বিভিন্ন প্রকারের সামুদ্রিক ক্ষতি নিয়ে আলোচনা করেছি। সামগ্রিক ক্ষতি এবং আংশিক ক্ষতির ভিতরে কি ধরনের পার্থক্য রয়েছে সে বিষয়টি আলোচনা করেছি। সর্বশেষ পণ্য নিক্ষেপ কি সে বিষয়টি নিয়েও আলোচনা করেছি। তো আজকে আর আলোচনা বাড়াচ্ছি না, আমরা নৌবিমার যে বিষয়গুলো তোমাদের সিলেবাসে রয়েছে সেটুকু আমরা আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি তোমরা অনুধাবন করতে পেরেছো, বুঝতে পেরেছো। তোমরা সুস্থ থাকবে এবং আগামী ক্লাসে আমি বিবিধ বীমা নিয়ে কথা বলবো, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।